গাজায় ব্যর্থ যুদ্ধবিরতি চুক্তির মাঝেই ইউএনডিপির নতুন উদ্যোগ, ধ্বংসাবশেষ থেকেই হচ্ছে রাস্তা মেরামত। নেতানিয়াহুকে হটাতে বেনেট লাপিদের নতুন জোট, আরব দলগুলো বাদ পড়ায় নতুন রাজনৈতিক সমীকরণের শঙ্কায় প্যালেস্টাইনের ভবিষ্যৎ। যুদ্ধবিরতির মাঝে লেবাননে ফের প্রাণঘাতী হামলা, আইডিএফ এর উদ্ধারকারী হেলিকপ্টারে হিজবুল্লাহর পাল্টা আঘাত। ইসরায়েলি আগ্রাসনে বিপন্ন লেবাননের কৃষি, দিশেহারা হাজারো কৃষক। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। প্রতিনিয়ত বিমান হামলা, হতাহতের খবর আর ব্যর্থ যুদ্ধবিরতি চুক্তির মাঝে গাজায় নতুন সম্ভাবনার প্রতীক হয়ে এসেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির ডেব্রি টু রোডস উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে উপত্যকাটিতে অবশিষ্ট ধ্বংসস্তূপ ব্যবহার করে সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রায় 61 মিলিয়ন টন ধ্বংসস্তূপ রয়েছে পুরো অঞ্চলটিতে, যা পরিষ্কারের জন্য ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া গাজা র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্টের দেয়া তথ্যে বলা হয়েছে এসব অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় 71.4 বিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত করতে হবে। এদিকে এই প্রতিকূল পরিস্থিতিতে রাস্তা খনন এবং মেরামতের মতো কাজের সুযোগ পেয়ে আর্থিক স্বস্তি জানিয়েছেন শ্রমিকরা। ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি আর 2 দশক পর নির্বাচনের মাঝেও গাজার সাধারণ মানুষ এখনও লড়াই করে যাচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার দাবিতে। তবে এখন ইসরায়েলি হামলার পাশাপাশি প্রতিনিয়ত তারা শুনছে পাথর ভাঙার শব্দ। পুরো উপত্যকাটি প্রায় 61 মিলিয়ন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির গাজা প্রধান আলেসান্দ্রো ম্রাকিচ জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরিয়ে অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় 71.4 বিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত করতে হবে। এই ধ্বংসস্তূপের কারণে পানির কূপ, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং হাসপাতালগুলোতে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় অর্থনীতি সচল করার পথে এটিই এখন সবচেয়ে বড় বাধা। এইসব ধ্বংসাবশেষ পরিষ্কার প্রায় অসম্ভব মনে হলেও এটি নিষ্কাশনের লক্ষ্যে একটি রিসাইক্লিং প্রকল্প শুরু করেছে ইউএনডিপি। এই প্রক্রিয়ায় কেবল আবর্জনা স্থানান্তরই নয়, বরং তা পুনরায় ব্যবহারযোগ্য করে তুলছে তারা। এ পর্যন্ত 287,000 টন ধ্বংসস্তূপ সংগ্রহ করে গুঁড়ো করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। প্রতিনিয়ত বিমান হামলার ভয় আর বাস্তুচ্যুত হাজারো মানুষের আর্তনাদের মাঝে এই প্রকল্প যেন আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির সময় যে রাস্তাগুলো কাদার গর্তে পরিণত হতো, ধ্বংসস্তূপের সে আবর্জনা ব্যবহার করেই এখন খানাখন্দে ভরা রাস্তা চলাচলের উপযোগী করা হচ্ছে। এই কাজে খুব খুশি হয়েছি। আগে রাস্তার এসব গর্তের কারণে আমরা জমিতে যেতে পারতাম না। ইউএনডিপিকে ধন্যবাদ যে তারা ধ্বংসস্তূপ দিয়ে রাস্তাগুলো ঠিক করে দিচ্ছে। এদিকে ভেঙে পড়া অর্থনীতিতে খনন এবং রাস্তা ভরাটের কাজটুকুই স্থানীয়দের জন্য বেঁচে থাকার রসদ হয়ে দাঁড়িয়েছে। তবে এই কাজে রয়েছে অনেক ঝুঁকিও। মাটির নিচে অবিস্ফোরিত বোমা এবং সীমানার কাছাকাছি থাকায় দখলদার বাহিনীর লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কাও রয়েছে। রোদের তীব্রতা আর এই গুলির ভয় সব মিলিয়ে কাজটা খুব কঠিন, কিন্তু উপার্জনের আর কোনো পথ নেই। সন্তানদের মুখে খাবার তুলে দিতেই এই ঝুঁকি নেয়া। ধ্বংসাবশেষ স্থানান্তর, রাস্তা মেরামত আর সেই থেকে আবারও জীবিকার খোঁজে গাজাবাসীর এই নিরন্তর বেঁচে থাকার লড়াই যেন আধুনিক পৃথিবীর এক বিরল কিন্তু তিক্ত দৃষ্টান্ত। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। দীর্ঘ 3 দশকের নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটাতে এবার একজোট হয়েছেন ইসরায়েলের 2 সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এবং নাফতালি বেনেট। রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে তারা নতুন এই রাজনৈতিক জোটের ঘোষণা দেন। 7 অক্টোবরের হামলার তদন্ত কমিশন গঠন এবং প্রধানমন্ত্রী পদের মেয়াদ সীমাবদ্ধ করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন এই 2 নেতা। নেতানিয়াহু বিরোধী জোট হলেও আরব দলগুলোকে এবার জোট সঙ্গী করবে না বলে ঘোষণা দিয়েছেন তারা। ইসরায়েলের এই নতুন রাজনৈতিক মেরুকরণ 2 রাষ্ট্র সমাধান বা প্যালেস্টাইনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী অক্টোবরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন
দুই সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের মিত্র শত্রুতা ও ব্যর্থতার সমীকরণ পেছনে ফেলে আবারও হাত মিলিয়েছেন ইয়ার লাপিদ ও নাফতালি বেনেট। তেল আভিভের উপকণ্ঠে উপকূলীয় শহর হার্জলিয়াতে এক মঞ্চে হাজির হয়ে নতুন করে জোটবদ্ধ হওয়াকে দেশপ্রেমিক পদক্ষেপ বলে অভিহিত করেন তারা। জোটের লক্ষ্য একটাই, বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানো। বেনেট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহুর সাথে পথ চলার সময় শেষ হয়ে এসেছে। আমরা এক সংকটকাল পার করছি, যা সাহসী পদক্ষেপ দাবি করে। আমার বন্ধু ইয়ার লাপিদকে সাথে নিয়ে দেশের স্বার্থে আমি সবচেয়ে বড় জায়নবাদী ও দেশপ্রেমিক সিদ্ধান্তটি নিচ্ছি। নেতানিয়াহুর দীর্ঘ শাসনের পর এখন সময় এসেছে তাকে বিদায় জানিয়ে দেশের জন্য নতুন এক অধ্যায় শুরু করার। ক্ষমতায় গেলে বেনেটের নেতৃত্বাধীন নতুন সরকার 7ই অক্টোবরের হামাসের হামলার নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ 8 বছর নির্ধারণ এবং সবার জন্য বাধ্যতামূলক সামরিক চাকরির আইন কার্যকর করার কথা জানান তারা। লাপিদ তার বক্তব্যে ইসরায়েলি নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে চরমপন্থীদের জোট থেকে দূরে রাখার অঙ্গীকার করেন। আমাদের দেশ এখন নিঃশ্বাস নেয়ার মতো ঐক্য চায়। গণতন্ত্র এবং জায়নবাদী মূল্যবোধে বিশ্বাসী সবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আগামী নির্বাচনে জেতার জন্য ইসরায়েলের মধ্যপন্থীদেরও বেনেটের পেছনে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি একজন নীতিবান ও আইন মান্যকারী নেতা। যদিও নেতানিয়াহুর প্রভাবমুক্ত এক নতুন ইসরায়েল গড়ার প্রত্যয় নিয়ে মঞ্চ ছাড়েন এই দুই নেতা, কিন্তু কট্টর অবস্থান থেকে সরেননি কেউই। বেনেট সাফ জানিয়েছেন, তাদের ভবিষ্যৎ সরকার হবে কেবল জায়নবাদী দলগুলোর সমন্বয়ে, যেখানে আরব দলগুলোর কোনো স্থান থাকবে না। তবে উগ্র চরমপন্থীদের জোটে না নেয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করেছেন ইয়ার লাপিদ। এর আগে 2021 সালে নেতানিয়াহুর শাসন অবসানের লক্ষ্যে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন করেছিলেন। জোট চুক্তি অনুযায়ী দুজনই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পারেনি বেনেট লাপিদের জোট সরকার। এবারও তারা নেতানিয়াহু বিরোধী জোট করলেও দুই রাষ্ট্র সমাধানের সমর্থক আরব দলগুলোকে বাদ দেয় প্যালেস্টাইনের ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি হবে বলেই ধারণা বিশ্লেষকদের। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু বিরোধী জনমতের মুখে বেনেট লাপিদের এই জোট ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসমিয়া টুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক। কথিত যুদ্ধবিরতির মাঝেই লেবানন জুড়ে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। সোমবার দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জনে। এদিকে সীমান্তে ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর অতর্কিত হামলা এবং উদ্ধারকারী হেলিকপ্টার লক্ষ্য করে মিসাইল নিক্ষেপের ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন যুদ্ধবিরতি কার্যকরে পরোক্ষ আলোচনায় জোর দিলেও হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলের সাথে আলোচনা প্রত্যাখ্যান করেছেন। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও দক্ষিণ লেবাননে থামছে না রক্তপাত। সোমবার তাইবে শহরে নতুন করে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আল জাজিরার তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। গত 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা এখন 38-এ পৌঁছেছে। নতুন করে ভয়াবহ হামলার মধ্যেই এদিন দিনভর লেবাননের সীমান্ত জুড়ে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক চলাচল করতেও দেখা গেছে। পাল্টা প্রতিরোধে এদিন ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের এই রণক্ষেত্রে যেন এদিন ইসরায়েলি বাহিনীর জন্য অপেক্ষা করছিল চরম এক দুঃস্বপ্ন। লেবানিজ একটি গ্রামে অগ্রসরমান আইডিএফ এর বিশেষ ইউনিটের উপর অতর্কিত হামলা চালায় হিজবুল্লাহ। এন্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে সেনারা হতাহত হলে তাদের উদ্ধারে পাঠানো হয় বিশেষ হেলিকপ্টার। সেখানেও হানা দেয় হিজবুল্লাহ। হেলিকপ্টার লক্ষ্য করে মিসাইল ছুড়লে থমকে যায় পুরো উদ্ধার অভিযান। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সাফ জানিয়ে দিয়েছেন, তারা মাথা নত করবে না। ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সরাসরি আলোচনা নয়, বরং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হিজবুল্লাহ প্রধান। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলছেন ভিন্ন কথা। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিকেই আলোচনার প্রথম শর্ত হিসেবে দেখছেন তিনি। তার মতে সরাসরি আলোচনার বদলে পরোক্ষ আলোচনা ও অভ্যন্তরীণ সংলাপই এখন সময়ের দাবি। একই সঙ্গে হিজবুল্লাহর এই লড়াইকে পরোক্ষভাবে বিদেশের স্বার্থ রক্ষা হিসেবেও সমালোচনা করেন লেবানিজ প্রেসিডেন্ট।
এর আগে লেবানন সীমান্তের বাইরে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতেও দুর্ঘটনার কবলে পড়েছে আইডিএফ সেনারা। একটি হামবি ট্যাঙ্ক উল্টে গিয়ে আহত হয়েছেন আরো 4 সেনা, যাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে শুধু ঘরবাড়ি নয়, ধূলিসাৎ হয়েছে দেশটির কৃষিখাত। দীর্ঘস্থায়ী সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ফসল। রাস আল আইন গ্রামের কৃষকরা বলছেন, তাদের আয়ের একমাত্র পথ এখন ধ্বংসের মুখে। দক্ষিণ লেবাননের কৃষকদের এই আর্তনাদি বলে দিচ্ছে সেখানকার মানুষের বেঁচে থাকার সংগ্রাম কতটা কঠিন। লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম রাস আল আইন। যুদ্ধের ক্ষত নিয়ে জমিতে ফিরেছেন কৃষক আবু হাসান ও হামজা ইসার মতো আরো অনেকেই, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখছেন তা কেবলই ধ্বংসের প্রতিচ্ছবি। গত মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হওয়ার ফলে মাঠে থাকা ফসল তোলার সুযোগ পাননি এই কৃষকরা। এখন তাদের সামনে পড়ে আছে বিশাল আকার হয়ে নষ্ট হয়ে যাওয়া সবজি আর শুকিয়ে যাওয়া ফসল। শুধু আবু হাসানই নন, একই দুর্দশা হামজা ইসারও। পূর্বপুরুষের আমল থেকে কৃষিকাজ করে আসা এই পরিবারের কাছে এমন মৌসুম এর আগে কখনোই আসেনি। ইসরায়েলি বিমান হামলা আর ভারী কামানের গোলার ভয়ে দীর্ঘদিন মাঠ থেকে দূরে থাকতে হয়েছে তাদের। কিন্তু হামজা ইসা জানান, তামাক ও লেবু চাষই ছিল এই অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস। গত 2 মাস থেকে শুরু হওয়া এই আগ্রাসনে লেবাননে অন্তত 1.2 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 2500-ও বেশি মানুষ। গত 16 এপ্রিল তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর কিছু মানুষ ঘরে ফিরতে শুরু করলেও সংখ্যা এখনো কাটেনি। অন্যদিকে কৃষি জমিতে ইসরায়েলি বাহিনীর রাসায়নিক ও সাদা ফসফরাস ব্যবহারের ফলে জমির উর্বরতাও এখন বড় হুমকির মুখে। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।